ছাত্ররা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। আচ্ছা, এই ব্যাপারে প্রথমে ওরস্টেডের একটা পরীক্ষা আমরা একটু দেখে নেব। পরীক্ষাটা কি না, এইরকম একটা চুম্বক শলাকা রয়েছে, উত্তর দক্ষিণ মুখ করে আছে। এইবার এই চুম্বক শলাকার ওপর দিয়ে একটা পরিবাহী তার নিয়ে যাওয়া হয়েছে। যে মুহূর্তে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, দেখা যাবে সেই মুহূর্তে উত্তর মেরুর বিক্ষেপ হবে, অর্থাৎ উত্তর মেরুটা ওইদিকে ঘুরে যাবে। এবার এই তারটা যদি নিচে দিয়ে যায়, একই দিকে তড়িৎ প্রবাহ হয় বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে তার উল্টো দিকে ঘুরবে। আবার যদি ওপরেই উল্টো দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে আগে যেদিকে হচ্ছিল তার বিপরীত দিকে, এইরকম অর্থাৎ বিক্ষেপ হবে। আমাদের ওইটা আপাতত কোনো দরকার নেই। আমরা এইটুকু জানলাম যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এই চুম্বক শলাকাটার বিক্ষেপ হলো। শলাকা বরাবর যদি আমরা তারটা রাখি, এইবার এইখান থেকে ওরস্টেড একটা সিদ্ধান্তে আসলেন যে একটা চুম্বকের বিক্ষেপ কখন হয়, যখন তার আশেপাশে আর একটা চুম্বক বা চুম্বক ক্ষেত্র নিয়ে যাওয়া হয়। তাহলে এই চুম্বকটার বিক্ষেপ হচ্ছে মানেই হচ্ছে যে তারের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে তার চারদিকে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাই হচ্ছে তার সিদ্ধান্ত, এবং তারটা কিন্তু চুম্বকিত হয় না। এইবার চুম্বকটা কোন দিকে বিক্ষেপ হবে এই ব্যাপারে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা আমাদের দেখতে হবে। দেখো, এইখানে আমরা যে ছবিটা আমি এঁকেছি খুব সুন্দর হবে না, কিন্তু স্কিমেটিক ডায়াগ্রাম পরিষ্কার বোঝা যাবে যে চুম্বক শলাকার দিকে মুখ করে কোনো ব্যক্তি যদি কল্পনায় চুম্বকের ওপর তড়িৎবাহী তারের অভিমুখে সাঁতার কাটে, তাহলে ওই ব্যক্তির বাঁ হাত যেদিকে, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে সেই দিকে। দেখো, মুখটা নিচের দিকে আছে, মুখ ওপর দিকে হয়ে গেলে কিন্তু ডান হাত বাঁ হাত উল্টো হয়ে যাবে। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম। ডান হাতের দেখো বুড়ো আঙুলটাকে যদি আমরা তড়িৎ বা যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিক বরাবর রাখি, আর বাকি আঙুলগুলোকে যদি একসঙ্গে জড়ো করি, তাহলে এই বাকি আঙুলগুলো যেই দিকে আছে চুম্বক শলাকার বিক্ষেপ হবে সেই দিকে। ধরো আমি যদি এটাকে এরমভাবে রাখি, দেখো কোন দিকে বিক্ষেপ হচ্ছে, এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে বুড়ো আঙুলের দিকে, তাহলে বিক্ষেপটা দেখো ভেতর দিকে হচ্ছে। এইবার এই যে তড়িৎ পাঠানোর পরে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, এইবার এই চুম্বক ক্ষেত্র ব্যাখ্যা করতে গেলে আমাদের চুম্বক বলরেখা বলতে হয়। চুম্বক বলরেখা হলো চুম্বক ক্ষেত্রে কতগুলো কাল্পনিক রেখা, যে রেখা বরাবর সর্ববাধামুক্ত উত্তর মেরু গমন করতে পারে, এবং ওই রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি, তাহলে সেইটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। ধরা যাক এবি একটা চুম্বক বলরেখা, দেখো পি বিন্দুতে কোন দিকে অভিমুখ হবে, স্পর্শক টানলাম এইখানে এই বরাবর। আবার কিউ বিন্দুতে যখন এলো, দেখো এই স্পর্শক হচ্ছে এই দিক বরাবর। এইবার এই চুম্বক বলরেখা কি করে তৈরি হচ্ছে আমরা দেখি। যে ধরো একটা কার্ডবোর্ডের ওপর একটা তার একদম তার পারপেন্ডিকুলারলি নিচে থেকে উপর দিকে দেয়া আছে, আর এখানে কিছু লোহার চূর্ণ দেয়া আছে। যে মুহূর্তে নিচে থেকে উপর দিকে তড়িৎ প্রবাহ হবে, কয়েকবার টোকা দিলে দেখা যাবে যে এই যে লৌহ চূর্ণগুলো এরকম গোল গোল আকারে একে কেন্দ্র করে সাজিয়ে যাবে। দেখো এই ডান হাতের নিয়ম, দেখো এই দিকে বুড়ো আঙুলের দিকে তড়িৎ প্রবাহ, আর বাকি দেখো যে আঙুলগুলো রয়েছে সেই আঙুল বরাবর দেখো চুম্বক বলরেখার অভিমুখ। এবার তারটা যদি বৃত্তাকার হয়, এখানে একটু ঘেঁষাঘেঁষি হয়ে গেছে, পরিষ্কার করে এঁকেছি দেখো, তাহলে উপর দিকে উঠছে এইরাম, তাহলে এই দিক বরাবর আছে। আবার নিচের দিকে নামছে মানে হাতটা ঘুরে গেল, দেখো উল্টো দিকে আছে। কিন্তু এইখানটা দেখো একই দিকে হবে ঘুরে এসে। আর এখানে একটু সমান্তরাল চুম্বক ক্ষেত্র আছে, সেটা হচ্ছে এরকম একটা তারের কুণ্ডলী, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে এটা এরকম চুম্বকের মতো ব্যবহার করে, এবং এর দুটো প্রান্তে দুটো মেরু হয়, একদিকে এস একদিকে এন। কোন দিকে এস কোন দিকে এন হবে, দেখো আমি এখানে দেখিয়েছি। তড়িৎ প্রবাহটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় লম্বভাবে তাকালে, তাহলে দেখো এটা এস, এসটাকে দেখো এই ঘড়ির কাঁটার মতো আমি অ্যারো দিয়ে দেখিয়েছি। আর যদি ঘড়ি কাঁটার উল্টো দিকে হয়, তাহলে দেখো এন, এনটাকে একটু বেঁকিয়ে উল্টো দিকে রেখেছি। এইবার দেখো তুমি যেই এই দিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, তুমি এই অক্ষ বরাবর তাকাও, দেখো এইটা
ক্লকওয়াইজ হচ্ছে, অর্থাৎ এদিকে এস হবে আর এদিকে হবে এন। আগেরটায় আমরা দেখেছিলাম তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বকের বিক্ষেপ হয়, অর্থাৎ চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া ছিল। এবার ঠিক উল্টোটা, তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া, অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তার জন্য চুম্বকটার ওপর একটা বল সৃষ্টি হয়, চুম্বকটাকে ঘোরার ব্যবস্থা করেছিলাম বলে ঘুরছিল। এবার চুম্বকটাকে যদি আমি ফিক্সড করে দিই, দিয়ে যদি তারটাকে মুভ করার ব্যবস্থা করি, তাহলে তারটার বিক্ষেপ হবে। এটাই হচ্ছে তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া। এবার সেটা কোন দিকে হবে সেইটা বোঝার জন্য ফ্লেমিংয়ের বাম হস্তের একটা নিয়ম আছে। বাম হাতের তর্জনী হচ্ছে এইটা, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুল এইটা, তিনটে আঙুলকে পরস্পরের সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ হয় আর মধ্যমা তড়িৎবাহী তারের অভিমুখ হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলি ওই তারের বিক্ষেপের অভিমুখ নির্দেশ করবে। দেখো ছবিতে এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র তর্জনীর অভিমুখ, তার সঙ্গে লম্বভাবে দেখো তড়িৎ প্রবাহের অভিমুখ, আর তার সঙ্গে লম্বভাবে তড়িৎবাহী তারের গতির অভিমুখ দেখানো হয়েছে। এইবার এই যে জিনিসটা মানে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম বলতে গেলে কিন্তু বাম হাতের দিয়ে শুরু করতে হবে, যদি কোনো হাত না বলো কেটে দেবে। এরপর এইটাকে বার্লো চক্রের একটা তার মানে প্রয়োগ রয়েছে। বার্লোর চক্রটা কি না, এইরকম একটা তামার ধরো চাকতি এরকম কাটা কাটা আছে, এবার সেটাকে একটা স্ট্যান্ড থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ধাতব স্ট্যান্ড থেকে। আর এটাকে দেখো এইখানে টাচ করা আছে, একখানা রয়েছে একটুখানি পারদ আছে, যেহেতু পরিবাহী ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, দেখো এখান দিয়ে ভেতর দিয়ে গিয়ে এখানে একটা পিনের সঙ্গে যোগ আছে, আর এইখানে একটা চুম্বক আমরা রেখেছি, ইউ আকৃতি চুম্বক। এইবার তড়িৎ প্রবাহিত হলে দেখো আমি যদি এইদিকে প্লাস এইদিকে মাইনাস দিই, অবশ্যই ডিসি তড়িৎ, তাহলে এই দিক দিয়ে তড়িৎটা প্রবাহিত হয়ে এইদিকে নামলে কী হবে, এখানে টাচ ছিল, সঙ্গে সঙ্গে চুম্বক ক্ষেত্রের মধ্যে রয়েছে এর একটা বিক্ষেপ হবে। ঠিক আছে, তাহলে এই বিক্ষেপটা দেখো ফ্লেমিংয়ের বাঁ হাতের নিয়ম অনুযায়ী, এই যে এটা হচ্ছে আমার তর্জনী নিচের দিকে আছে দেখো, আচ্ছা এই তড়িৎ প্রবাহ হচ্ছে দেখো এই দিকে মধ্যমা, ঠিক আছে, আর এই দিকে দেখো হচ্ছে চুম্বক ক্ষেত্র, তাহলে বিক্ষেপটা কোন দিকে দেখো, উপর দিকে, মানে এই দিকে ঘুরে আসছে। যদি ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম এখানে আমরা দেখলাম যে অ্যাপ্লাই করলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তাহলে এইটা টাচ হওয়ার পর ঘুরে গেল, তারপরে গতি জড়তার জন্য আবার পরে যখন এই টিপটা বা দাঁতটা এসে এখানে টাচ করলো, তখন আবার বিক্ষেপের ফলে ঘুরবে, তাহলে এইভাবে এটা আস্তে আস্তে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে। এইবার বার্লো চক্রে কতগুলো কথা তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ ধরো আমার এখানে যে দিকে যাচ্ছিল, এটা এই মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছিল। এবার তড়িৎ প্রবাহটা যদি উল্টো দিক থেকে যেত, মানে এ বি সি ডি পথে না গিয়ে ই ডি সি বি এই পথে যেত, তাহলে এটা উল্টো দিকে ঘুরতো। আবার তড়িৎ প্রবাহটা ঠিক রেখে যদি চুম্বকের মেরু দুটো আমরা পাল্টে দিতাম, এটা এন এটা এস করতাম, সেক্ষেত্রে উল্টো দিকে ঘুরতো। এবার তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দিলাম, ঘুরিয়ে দিলাম, এন এস মেরুটাও ঘুরিয়ে দিলাম, তাহলে আগে যেদিকে ঘুরছিল সেই দিকেই ঘুরবে। আচ্ছা, এইখানে আরেকটা কথা, অবশ্যই ডিসি মানে তড়িৎ হবে, প্রয়োজন হবে, এসি দিলে কিন্তু এটা ঘুরবে না, এসিতে এটা কাঁপতে থাকবে। এবার চক্রের গতিবেগ কত জোরে ঘুরবে সেটা নির্ভর করবে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে এটা জোরে ঘুরবে, এই চুম্বক ক্ষেত্রটা যত শক্তিশালী হবে এটা তত জোরে ঘুরবে। এইবার এর একদম বাস্তব ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরে কি হয় না, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, তড়িৎ প্রবাহ পাঠায়, সেখানে একখানা রড বা শ্যাফট থাকে, সেটা ঘুরতে থাকে। কি করে না, এইখানেও ঠিক ওই একই সিস্টেম, যেখানে যেমন ওই তামার একখানা পাত ছিল, এখানে হচ্ছে তারের কুণ্ডলী, যেটাকে আমরা আর্মেচার বলি, সেই কুণ্ডলী থাকবে, কার মাঝখানে দুটো স্থায়ী চুম্বক এনএস মেরুর মধ্যে রয়েছে। আর কি না, দুটো অর্ধবৃত্তাকার পাত রয়েছে, এইখানে তার এন্ড দুটোই, তারের এন্ড দুটো কয়েলের একটা যোগ আছে, আর একটা R1 একটা R2 তে একটা যোগ আছে।
আর এই অর্ধবৃত্তাকার পাত দুটোকে দুটো ব্রাশ B1 আর B2, এটা সাধারণত কার্বনের তৈরি হয়, একে ব্রাশ বলে, পাতের সঙ্গে যুক্ত আছে। আর এই দুটো প্রান্ত আমরা তড়িৎ প্রবাহের জন্য কানেকশন করে দেবো। এইবার দেখো তড়িৎ প্রবাহিত হলে কি হয়। তড়িৎ প্রবাহিত হলে এই যে অর্ধবৃত্তাকার দুটো রিং বা পাত যাই বলি, এর সঙ্গে এই ব্রাশ অর্থাৎ যে আমরা বললাম ওই কার্বনের ব্রাশ যোগ করা আছে বললাম। যোগ করা মানে কি, টাচ আছে, এর গায়ে টাচ করা আছে, মানে টাচ লেগে ঘুরবে। ঠিক আছে, এই কথাটা যেন মনে থাকে, টাচ করা আছে, এইখানে টাচ আছে, এখানে এই রিংটা, এটা টাচ আছে, আর রিংটা ঘুরতে থাকবে। তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহটা এই দিকটা পজিটিভ আছে, তাহলে ABCD বরাবর হচ্ছে। হলে কি হবে দেখো, আমি যদি CD বাহুটার কথা ভাবি, দেখো ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম এখানে করছি। দেখো এই মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, চুম্বক ক্ষেত্রটা N থেকে S এর দিকে এই যে তর্জনী রয়েছে, আর বুড়ো আঙুলটা তাহলে ওপর দিকে, অর্থাৎ এই যে বাহুটা এটা ওপরে উঠে যাবে। আর এইটার ক্ষেত্রে কি হবে, আমি যদি বেঁকিয়ে এরমভাবে দেখাই হাতটাকে, দেখো এই বুড়ো আঙুলটা ভেতর দিকে আছে, অর্থাৎ AB বাহুটা নিচের দিকে যাবে, CD বাহুটা উপর দিকে উঠে আসবে, বিক্ষেপ হবে। এইবার এইরকম করতে করতে এই যে অর্ধ গোলাকার পাতটা যখন এইরকম উলম্ব অবস্থায় আসবে, তখন কি হবে না, এই ব্রাশ দুটো, এই পাতটা চলে যাবে ওই পাতে B1 ব্রাশে, আর B1 ব্রাশের যে পাতটা সেটা B2 ব্রাশে চলে আসবে। তার ফলে কি হবে, তড়িৎ প্রবাহের অভিমুখটা আবার ওই আগের অবস্থাতেই থাকবে, মানে এ যখন ওই দিকে গেল, তড়িৎ প্রবাহটা আবার দেখো ওই দিক দিয়েই আসবে। তার ফলে এই বাহুটা আবার ভেতরে ঢুকবে, মানে সিডিটা এইখানে আসার পর ভেতরে ঢুকবে, আর এই বিটা এইখানে আসার পর ওপরে উঠবে, অর্থাৎ এটা ঘুরতে থাকবে। এইবার এই যে ঘোরার বেগটা কার ওপর নির্ভর করবে, এই আর্মেচারে কত বেশি পাক দেয়া আছে তার উপর। এটার পাক সংখ্যা বাড়ালে জোরে ঘুরবে, তড়িৎ প্রবাহ মাত্রাটা বাড়ালে এটা জোরে ঘুরবে মোটরটা, আর চৌম্বক শক্তি বাড়ালে, এই শক্তিশালী যত হবে এই চুম্বকটা, তত কি হবে না, এটা জোরে ঘুরবে, এই অক্ষ বরাবর ঘুরবে XY। তার ফলে কি দেখো, এই কয়েলের সঙ্গে যদি একখানা শ্যাফট বলি, যেটা ঘোরে, তোমরা দেখেছো মোটর দেখতে পাও, এটা রডের মতো ঘোরে, এইরকমভাবে এটা ঘুরতে থাকবে জোরে, তাহলে এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। জিনিসটা আমি পড়াবো সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যাপারটা খানিকটা ঠিক আমরা যেমন তড়িৎ প্রবাহ পাঠিয়ে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি দেখেছিলাম, ঠিক এর উল্টোটা, অর্থাৎ চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ প্রবাহ করা যায় কি না সেই ব্যাপারেই আর কি এই ফ্যারাডে দুটো সূত্র দিয়েছিলেন। আচ্ছা, প্রথমে বলি যে দেখা যায় একটা বদ্ধ কুণ্ডলীকে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করা হয়, তাহলে দেখা যায় যে তাতে একটা কি হয় না, তড়িৎ প্রবাহ হয়। অর্থাৎ খুব ভালো করে বললে হয়, কোনো বদ্ধ পরিবাহী লুপের সঙ্গে জড়িত চুম্বক বলরেখা সংখ্যা বা চুম্বক প্রবাহের পরিবর্তন হলে লুপে একটা তড়িৎ চালক বলের সৃষ্টি হয় এবং তার ফলে তড়িৎ প্রবাহ হয়। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলছি তড়িৎ চুম্বকীয় আবেশ, অর্থাৎ তড়িৎ চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো। আর এর ফলে যে তড়িৎ চালক বলের সৃষ্টি হলো সেটাকে আমরা বলছি আবিষ্ট তড়িৎ চালক বল, আর সেই তড়িৎ প্রবাহটাকে আমরা বলছি আবিষ্ট প্রবাহ। দেখো আমরা এখানে দুটো ছবি দেখিয়েছি, এরকম তারের কুণ্ডলী, এর সঙ্গে একটা গ্যালভানোমিটার যোগ করা আছে। এখানে একটা গ্যালভানোমিটার যোগ করা আছে। এইবার আমি যদি এই চুম্বকটাকে এন মেরুটাকে আমি যদি কুণ্ডলীর কাছে নিয়ে যাই, তাকে অ্যারো দিয়ে দেখিয়েছি, তাহলে দেখা যাবে গ্যালভানোমিটারে একটা বিক্ষেপ হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে। এই আমি যেমন দেখিয়েছি এইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। আর ঠিক যখন আমি এটাকে দূরে সরিয়ে নিয়ে যাব, তখনও দেখা যাবে গ্যালভানোমিটারে বিক্ষেপ হচ্ছে, সেটা কিন্তু উল্টো দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহটা তখন উল্টো দিকে হচ্ছে। দেখো, তার এই যে চুম্বক বলরেখার এগিয়ে পিছিয়ে নিয়ে গেলে হচ্ছে কি, চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে।
কিন্তু যদি আমি চুম্বকটাকে ধরে থাকি তাহলে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে ফ্যারাডে এই ব্যাপারে দুটো সূত্র দিলেন। প্রথম সূত্রটা হচ্ছে কেন তড়িৎ প্রবাহ হবে না, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। তাহলে এই পরিবর্তন যতক্ষণ চলে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল বর্তমান থাকে, অর্থাৎ ধরে থাকলে হবে না। আবার দ্বিতীয় সূত্র বলছে যে এই আবিষ্ট তড়িৎচালক বলের মান কি হবে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ তুমি যত তাড়াতাড়ি চুম্বকটাকে আগিয়ে পিছিয়ে নিয়ে যাবে তত কি হবে না, তড়িৎচালক বলের মানটা তত বেশি হবে। আর এইবার লেঞ্জের সূত্র বলছে যে তড়িৎ প্রবাহের অভিমুখটা কি হবে। লেঞ্জের সূত্র বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেই কারণটাকেই বাধা দেয়। অর্থাৎ আমি যখন এই কুণ্ডলীর কাছে এন মেরুটা নিয়ে যাচ্ছি, তাহলে এন মেরুটাকে যদি বাধা দিতে হয় তাহলে এইখানে এন মেরু তৈরি হবে। এন মেরু তৈরি হওয়া মানেই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ এই দিকে তড়িৎ প্রবাহ হবে। আবার যখন আমি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি তখন দেখো, তাহলে দূরে সরিয়ে নিয়ে যাওয়া মানে এটাকে দূরে যেতে বাধা দেবে, অর্থাৎ এখানে উল্টো মেরু হবে, এস আকর্ষণ করার চেষ্টা করবে। তার ফলে কি হবে, এইখানে ক্লকওয়াইজ দিকে তড়িৎ প্রবাহ হবে। এইটাই হচ্ছে ডিরেকশনটা। এরপরে যেটা আসছি যে সমপ্রবাহ বা একমুখী প্রবাহ অর্থাৎ ডিসি আর পরিবর্তী প্রবাহ অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট এসি, ডাইরেক্ট কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। এইবার দেখা যায় যে একমুখী প্রবাহ মানে সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের অভিমুখটা একই থাকে, অর্থাৎ দেখো বা কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের মানটা একই থাকে। তার মানে এইদিকে যদি সময়, এদিকে যদি কারেন্ট টানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে দেখা যাবে সময় যত যাচ্ছে তড়িৎ প্রবাহটা একই আছে। আর এসির ক্ষেত্রে কি হয়, সময়ের একটা নির্দিষ্ট সময় অন্তর তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হয়। দেখো এদিকে যদি সময় দিকে তড়িৎ প্রবাহ দিই, দেখো আস্তে আস্তে তড়িৎ প্রবাহটা পজিটিভ দিকে ছিল, তারপরে আবার নেগেটিভ দিকে থাকছে। তাহলে পজিটিভ নেগেটিভ এইভাবে এটাকে আমরা বলছি পরিবর্তী প্রবাহ। আর সমপ্রবাহের উদাহরণ হচ্ছে তড়িৎ কোষ, ব্যাটারি। আর পরিবর্তী প্রবাহ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে জেনারেটর বা ডায়নামো থাকে সেইগুলো। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, এই যে পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসির কিছু সুবিধে আছে ডিসির থেকে বেশি। যেমন ডিসির থেকে এসি উৎপাদনের খরচ অনেক কম। তারপরে এসি যে তড়িৎ শক্তি সরবরাহ বন্টন সেটা সময় অপচয় অপেক্ষাকৃত কম হয়। আর এসি বিভবকে আমরা ট্রান্সফরমারের সাহায্যে ওটা পরিবর্তন করতে পারি, অর্থাৎ প্রয়োজন মতো বাড়াতেও পারি, কমাতেও পারি। আবার উচ্চ কম্পাঙ্কের এসি অনেক দূর পর্যন্ত সরবরাহ করা যায়। এবার আমরা বলি যে বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামো, এটা কি না, এখানে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করা হয়। এখন এই ডায়নামো হচ্ছে দু রকমের, একটা হচ্ছে এসি ডায়নামো আর একটা হচ্ছে ডিসি ডায়নামো। দেখো আমরা এখানে ছবি দেখিয়েছি, দুটো পাশাপাশি রেখেছি, খুব বেশি কথা এখানে বলবো না, শুধু দুটো ছবি দেখলেই তোমরা বুঝতে পারছো। দুটো ছবিতেই দেখো দুটো চুম্বক মেরুর মাঝখানে দুদিকেই আছে কি, এখানে একটা কুণ্ডলী রয়েছে তারের, এখানেও আছে, এইগুলোকে আমরা বলি আর্মেচার। আর এই কুণ্ডলী দুটো দেখো শুধু পার্থক্য হচ্ছে এই যে দুটো স্লিপ রিং যেটা R1 আর R2 রয়েছে, এইগুলো দেখো এইখানটা একদম কন্টিনিউয়াস রিংগুলো, আর এখানে হচ্ছে অর্ধবৃত্তাকার। এই হচ্ছে পার্থক্য। এখন এই যে তারের কুণ্ডলীটাকে যদি এই চুম্বক মেরু বা চুম্বক ক্ষেত্রের মাঝখানে ঘোরাই তাহলে কি হবে, চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হবে। চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলেই কি হবে, তড়িৎ প্রবাহ হবে। এখন এই তড়িৎ প্রবাহের অভিমুখটা ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম অনুযায়ী হয়। বাঁ হাতে যেমন ছিল যে কোন দিকে বিক্ষেপ হবে, হ্যাঁ, আর বলে দিচ্ছে ডান হাতের নিয়ম হচ্ছে যে গতিশীল হলে মানে বিক্ষেপ আমি করব একটা দিকে,
তার জন্য তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে সেইটা বলে দেয়। অর্থাৎ ডান হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ হয় আর বৃদ্ধাঙ্গুলি যদি তারের গতির অভিমুখ হয়, তাহলে মধ্যমা কি করবে, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। দেখো আমি এইখানে যে দুটো দেখিয়েছি যে আর্মেচার, সেগুলোর গতি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই যে এইখানে দেখো ওপর থেকে নিচের দিকে যাবে, ঠিক আছে, সিটা ওপরে উঠবে, বি এর দিকটা নিচে নামবে। এখানেও তাই, সিডি বাহুটা ওপরে উঠবে আর এবি বাহুটা নিচের দিকে নামবে। তাতে কি হবে, প্রথমে আমি ডিসি বাহুর দিকে দেখো, ডিসি বাহুতে হচ্ছে দেখো চুম্বক ক্ষেত্র এই যে এইদিকে, আচ্ছা এবার এইটার ওপর দিকে দেখো বুড়ো আঙুলটা আছে, ওপর দিকে উঠছে, আর তড়িৎ প্রবাহ দেখো এই মধ্যমাটা, তার মানে ওই দিকে। ঠিক একই রকমভাবে এটা ওপর দিকে উঠলে তড়িৎ প্রবাহ ডিসির দিকে হচ্ছে, আর এই বাহুটা যদি নিচের দিকে নামে তাহলে তার তড়িৎ প্রবাহ হবে তার উল্টো দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ডিসি বি এ অভিমুখে হবে। এইরকম তাহলে এইটা এরকম সমান্তরাল থেকে ঘুরতে 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 যখন আমার উল্টো দিকে আসবে, অর্থাৎ এবিটা ডিসির দিকে চলে আসবে, আর ডিসিটা যখন এবির দিকে চলে আসবে, তখন আবার তড়িৎ প্রবাহের অভিমুখটা ঘুরে যাবে। অর্থাৎ এখন যেমন ডিসি বি এ অভিমুখে হচ্ছে, তখন হয়ে যাবে আবার উল্টো দিকে, মানে এ বি সি ডি অভিমুখে হয়ে যাবে। ঠিক মানে 180 ডিগ্রি ঘুরে যাবার পর। এইবার এইখানটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে ওই একই জিনিস হচ্ছে, ঠিক ওই যখন 180 ডিগ্রিতে তড়িৎ প্রবাহের অভিমুখটা পরিবর্তন হচ্ছে, ঠিক সেই সময় দেখো এই স্লিপ রিংটার ক্ষেত্রে হচ্ছে কি এটাও ঘুরে যাচ্ছে। তার ফলে হবে কি, এইখানে তড়িৎ প্রবাহটা একই দিকে থাকবে। তাহলে এইখানে যেমন 180 ডিগ্রি ঘোরার পর থেকে আমরা দেখছি যে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হচ্ছে, আবার এইখানে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হচ্ছে না, কারণ এই যে স্লিপ রিংটা অর্ধেক করা আছে, তার ফলে হবে কি দুটোর মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিমুখটা হয়ে গিয়ে একই দিকে থাকছে। হচ্ছে না, এইটা প্রথমে তড়িৎ প্রবাহটা হচ্ছিল কোন দিক থেকে কোন দিকে না, বি1 থেকে বি2-র দিকে, ঠিক 180 ডিগ্রি ঘুরে গেলে তখন আবার বি2 থেকে বি1-এর দিকে হচ্ছে। সেই জন্য আমরা বলছি যে কিছু সময়ের অন্তর তড়িৎ প্রবাহের অভিমুখটা, নির্দিষ্ট সময়ের অন্তর তড়িৎ প্রবাহের অভিমুখটা পরিবর্তন হচ্ছে। আবার এখানে সর্বদাই এই বি1 থেকে বি2, এই যে ব্রাশ রিং দুটো রয়েছে, কার্বন ব্রাশ এর সঙ্গে টাচ করা আছে, ঘুরছে টাচ করে, এখানে সর্বদাই আমরা দেখতে পাচ্ছি কি না বি1 থেকে বি2-র দিকেই হবে। এবং গ্যালভানোমিটারে এই যে কাঁটা, এইখানে একবার ডান দিকে যাবে একবার বাঁ দিকে যাবে, মানে অভিমুখ পরিবর্তন হবে, এটা কিন্তু একই দিকে চলে যাবে। ঠিক আছে, যেটা আমরা বলবো কেবল তারের কোডিং, অর্থাৎ বাড়িতে যে তড়িৎ প্রবাহ করা হয়, যে বর্তনী রয়েছে সেখানে সুইচ থাকে, সকেট থাকে, হ্যাঁ, তারপরে প্লাগ আমরা সকেটের মধ্যে গুঁজে দিই, দিয়ে তড়িৎ প্রবাহ নিই, সেগুলো মোটামুটি তোমরা সবাই দেখেছো, ওই নিয়ে আর বেশি বলবো না। আচ্ছা, এইবার কেবল তারের কিছু কালার কোড থাকে। আগেকার নিয়ম ছিল লাইভ তার, একটার মধ্যে দিয়ে সবসময় তড়িৎ প্রবাহ হয়, সেটাকে লাইভ তার বলি, সেটা লাল। আর একটা নিউট্রাল তার, সেটা কালো। আর একটা তার থাকে আর্থিংয়ের তার, সেটা সবুজ। কিন্তু ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী বর্তমানে লাইভ তারটাকে বাদামি করা হয়েছে, নিউট্রালটা হচ্ছে নীল, আর আর্থিংয়ের তারটা সবুজ অথবা হলদে। এবার বাড়িতে যে তড়িৎ প্রবাহ সিস্টেমটা রয়েছে সেটা কিরমভাবে, আমরা জানি যে ইলেকট্রিক সাপ্লাই যে দুটো তার বাড়িতে ঢোকে, একটা হচ্ছে লাইভ তার, সেটা ঠিক মিটার বক্সের আগে একটা ফিউজ তার দিয়ে মিটার বক্সের নিচে থাকে, এটা মিটার বক্সে ঢুকলো, ঠিক আছে, তারপর সেখান থেকে যায় মেন সুইচে। আর আরেকটা তার সরাসরি মিটার বক্সে, নিউট্রাল তারটা চলে আসে সেখান থেকে সুইচ বক্সে, আবার মেন সুইচে, আবার মেন সুইচ থেকে যে লাইভ তারটা সেটা আর একখানা ফিউজের মাধ্যমে ঘরে বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে লাইভ তার, আর এইটা হচ্ছে নিউট্রাল তার। এইবার আরেকটা তার থাকে যেটা মিটার বক্স থেকে বেরিয়ে আর্থিং করা থাকে, আর্থিং পরে আসছি। তাহলে আর্থিংয়ের এই তারটা দেখো, এটা মেইন সুইচের সঙ্গে যোগ করা আছে,
এছাড়া আমাদের ওই যে সকেট যেটা থাকে 3 পিনের, তার সঙ্গে যে বড় পিনটা তার সঙ্গে যোগ করা থাকে। এইবার প্রত্যেকটা কানেকশন, ধরো আমি যদি বাল্ব জ্বালাই, ফ্যান চালাই, তারপরে কোনো যন্ত্র চালাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় সমান্তরাল সমবায়ে যোগ করবো, তবেই 220 ভোল্ট বাড়িতে যে আছে প্রত্যেকটাই থাকবে। দেখো এই যে বাল্বটা কি হচ্ছে না, এই যে লাইভ তার থেকে একটা আসছে, এসে সুইচে যাচ্ছে, সুইচের দেখো আর একটা এন্ড বাল্বে গিয়ে নিউট্রাল তারের সঙ্গে যোগ হচ্ছে। তার মানে সুইচটা অন করলে কি হবে, সার্কিটটা কমপ্লিট হবে, বাল্বটা জ্বলবে। ঠিক একই রকম দেখো এইখানে একটা সকেট রয়েছে, 3 পিন সকেট, এর সঙ্গে কিভাবে জয়েন করা আছে দেখো, লাইভ তারটা সুইচের মাধ্যমে এসছে, সুইচে আর একটা এন্ড 3 পিনের ওই যে দুটো পয়েন্ট থাকে, সেই দুটো পয়েন্টে দেখো একটাই আছে, আর একটা পয়েন্ট গেছে নিউট্রালে, আর উপরের যে মোটা পিনটা সেটা আর্থিং এর সঙ্গে যোগ করা আছে। সুইচ অন করলে এখান থেকে তড়িৎ প্রবাহ পাবে কোনো কিছু যন্ত্র লাগিয়ে দিলে। ঠিক একই রকমভাবে ফ্যানের ক্ষেত্রেও তাই। তাহলে এইগুলো সব সমান্তরাল সমবায়ে যোগ করা থাকে। এইবার আমরা আসছি আর্থিং। এই যে আর্থিং ব্যাপারটা কি না, এই মিটার বক্সটাকে দেখো, তার সঙ্গে একটা এরকম তামার তার দিয়ে মাটির নিচে গর্ত করে প্লেট দিয়ে, তামার প্লেট দিয়ে অনেক দূর পর্যন্ত এটাকে প্রবেশ করিয়ে দিয়ে কিছু নুন, তারপরে কার্বন গুঁড়ো এইসব মিশিয়ে ওটাকে ওইখানটাকে ফিল আপ করে মাটি চাপা দিতে হয়। কেন হয়, ধরো কোনো কারণে আমি যে যন্ত্রটা এখানে লাগিয়েছি বা শর্ট সার্কিট হলে কি হবে না, আর্থিং হয়ে যায়, মানে এই যে কারেন্টটা মাটিতে চলে যাবে। এই যে আমি যন্ত্রটা এখানে লাগিয়ে, ধরো আমি ইস্ত্রি চালাচ্ছি, ইস্ত্রি যদি শর্ট থাকে কোনো কারণে হাত ঠেকলে শক লাগবে, সেক্ষেত্রে কি হবে না, ওই যে অতিরিক্ত কারেন্ট আর্থিংয়ে চলে যাবে, শক লাগার ভয় থাকবে না। ঠিক আছে, এই জন্যই আমরা আর্থিংটাকে করে থাকি।